রাজ্যপাল হতে চাইবেন কিনা আমি জানি না, কিন্তু তৃণমূল আমার কাছে তো এটা খুব পরিষ্কার যে তাকে সন্তুষ্ট রাখতে হবে। তো ব্যানার্জি যাদেরকে চিফ সেক্রেটারি করেন বা ডিজি করেন বা সিপি করেন তাদেরকে রিটায়ার হতে দেন না, কারণ আচ্ছা মুখে এরকম কথা বলে তার কোনো ব্যবস্থা না নিয়ে এত লোকে তো মনে করবে যে এরা শুধু ওই মুখে কথা বলা বা কাজে কিছু করতে পারে না। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসছে যে প্রথমত এসআরের কাজ এখানে কি অবস্থা আছে সেটা দেখা, তারপরে তো ভোট করতে হবে সাধারণ নির্বাচন। সে সাধারণ নির্বাচন করলে যে জেলা শাসক বা জেলার যে এসপি আছে কলকাতা বা এরকম যেখানে কমিশনার আছে সেই সিপিদের সঙ্গে কথা বলে যে প্রস্তুতি কি অবস্থায় আছে আর কি কি দরকার সেগুলো নিয়ে তাদেরকে দেখতে হবে এবং যা ব্যবস্থা নিতে হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা এসেছে। এটা নিয়ে তো অন্য কিছু বলার কোনো সুযোগ নেই। এই যে কমিশনের ফুল বেঞ্চ এলো, সেখানে জ্ঞানেশ কুমার কালীঘাটে গেছিলেন। তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তৃণমূল এবং সিপিএম দুপক্ষই তাকে গো ব্যাক স্লোগান দিচ্ছে, বলছে দূর হাঁটো। কিসের ভয়? দেখুন, আমি একটা জিনিস বলতে চাই যে তিনি এখানে যেটা এসেছেন সেটা নির্বাচন কমিশনের কাজের, কিন্তু কালীঘাটে যাওয়াটা নির্বাচন কমিশনের কাজ নয়। সেটা তার ধর্মীয় চিন্তাধারা থেকে তিনি করেছেন, সেটা তার ধর্মীয় কাজ, সেটা তার ব্যক্তিগত জীবনের কাজ। আমার ব্যক্তিগত মত যে ধর্মীয় স্থানে গিয়ে এরকম স্লোগান দেওয়া বা তার বিরুদ্ধে কিছু বলা এটা বোধহয় ঠিক নয়। তিনি যখন তার নির্বাচন কমিশনের কাজ করছেন সেখানে গিয়ে বলতে পারেন বা কোনো অভিযোগ থাকলে সেটি জানাতে পারে, সেরকম হওয়া উচিত, এটা আমার ব্যক্তিগত। এখনো এসআইআর এ প্রায় 60 লক্ষ মানুষের নাম বিবেচনাধীন রয়েছে। সময় অত্যন্ত কম। বিরোধী থেকে বলা হয়েছে 4 মার্চের মধ্যে সরকার গঠন না হলে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। এত কম সময়ের মধ্যে 60 না, লক্ষ আপনি নাম কি? ওই মে মাসের কথা বলছেন হ্যাঁ, বোধহয়, মার্চ নয়। না। আচ্ছা, তো দেখুন, যদি সেই নির্দিষ্ট তারিখের মধ্যে এখানে নির্বাচন করে নতুন সরকারকে দায়িত্ব না দেওয়া যায় তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করাও যেতে পারে, অথবা যদি যে সরকার আছে তাদেরকে কাজ চালিয়ে যেতে বলা হয় নতুন সরকার যতক্ষণ পর্যন্ত না আসে, সেটাও করা যেতে পারে। এখন কি সিদ্ধান্ত নেবেন কর্তৃপক্ষ সেটা ঠিক করবেন, আমাদের আগ বাড়িয়ে বলা উচিত নয় বা বলা সম্ভবও নয় কারো পক্ষে। কিন্তু এই যে এত লক্ষ নাম বিবেচনাধীন রয়েছে, বলা হচ্ছে যে এই ভোট মানে যদি বিবেচনার সময়ের মধ্যে শেষ না হয়, তাহলে যতগুলো নাম আছে তাতেই ভোট করানো হবে। দেখুন, এটা তো সুপ্রিম কোর্টে মামলাতে গিয়ে এটা রাজ্যের শাসক দল এবং অন্য যারা মামলা করেছিলেন, প্রথমত মামলাটা ছিল মুস্তারিবানু মুর্শিদাবাদের একজন মহিলা, তার সঙ্গে মমতা ব্যানার্জি পরে যুক্ত হলেন। তো সেটা হতে গিয়ে যেটা হলো, নির্বাচন কমিশনের জন্যে তালিকা সংশোধনের কাজ শেষ হলো না, এটাও তারা বলতে পারবেন না। নির্বাচন কমিশন বললো যে আপনারা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে সে অনুসারে কাজ হচ্ছে, আপনাদের কিছু বলার থাকলে সুপ্রিম কোর্টে গিয়ে বলুন। অতএব রাজ্যের শাসক দল সেই যে সুযোগ সেটা কিন্তু তারা হারিয়েছে, এবং সুপ্রিম কোর্ট যেহেতু বলে দিয়েছেন এবং সেই অনুসারে কাজ হচ্ছে, অতএব তালিকা তারা প্রকাশ করে দিয়েছেন এবং নির্বাচন কমিশন বলছেন যে যেদিন নমিনেশন দেওয়া হবে তার আগে পর্যন্ত যাদের নাম ক্লিয়ার করবেন তাদের আলাদা তালিকা প্রকাশ করা হবে, তাহলে তো আর নির্বাচন করার জন্য কোনো অসুবিধা থাকছে না। জ্ঞানেশ কুমার একদম স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ভোটের মধ্যে যে গন্ডগোল হবে তাতে কোনো রকম পরবর্তীকালে ছাড় পাবে না। আজকে তিনি মিটিং করেছে পুলিশদের সাথে, সেখানে ডিজি ছিল, সিপি ছিল,
সবাইকে সে সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছে। আচ্ছা, মুখে এরকম কথা বলে তার কোনো ব্যবস্থা না নিয়ে তো লোকে তো মনে করবে যে এরা শুধু ওই মুখে কথা বলা বা কাজে কিছু করতে পারে না। এই যে ফরাক্কার এমএলএর বিরুদ্ধে বলেছিলেন এফআইআর করা, আমি তো যতদূর জানি এফআইআর হয়েছিল না, এখনো কি হয়েছে? তো তাহলে তার বিরুদ্ধে তারা তো কোনো ব্যবস্থা নেননি। তাহলে তারা বলছেন যে কিছু সহ্য করা হবে না, কিন্তু সহ্য তো করছেন। এতে তো তাদের গ্রহণযোগ্যতা তারা হারাচ্ছে। আমি মনে করি এটা ঠিক হচ্ছে না। সংবিধানে একজন চিফ জাস্টিস যতটা গুরুত্ব পায় ততটাই গুরুত্ব পায় একজন কমিশনার, মানে ইলেকশন কমিশনের। মানে সেখানে দাঁড়িয়ে না, একজন না, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আর নির্বাচন কমিশন আলাদা জিনিস। হুম, সেটা জুডিশিয়াল পোস্ট। এটা কখনো যে সিদ্ধান্ত নেয়, কনস্টিটিউশন সিদ্ধান্ত নেয়, সেটা এক্সিকিউটিভ লোকেরা যেরকম নেয় সেরকম এটা জুডিশিয়াল পোস্ট কিন্তু নয়। অতএব দুটো আলাদা। এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যখন প্রেসিডেন্টের কোনো ক্ষমা প্রদর্শন করলেন সেটা ঠিক হয়েছে কিনা তারও জুডিশিয়াল রিভিউ করতে পারে, কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কোনো যে রায় দিয়েছেন সেটা ঠিক হয়েছে কিনা সেটা প্রেসিডেন্টও দেখতে পারেন না, নির্বাচন কমিশনের তো প্রশ্নই আছে না। অতএব এটা সম্পূর্ণ আলাদা। এই যে নির্বাচন কমিশনের আধিকারিককে বারবার বলা হচ্ছে যে হাত কেটে দেবো, থ্রেট দেওয়া হচ্ছে যে আপনার সঙ্গে মিটিং এ কি কথা হয়েছে সেটা জনগণের সামনে ফাঁস করে দেবো, এটা কি উচিত? শাসক দলের তরফ থেকে এটা তো বারবার এর মন্তব্য উঠছে। ক্রিমিনাল ইন্টিমিডেশন বলে। অপরাধ যাদের বিরুদ্ধে এটা করছেন তারা ইচ্ছে করলে তাদের জন্য মামলা করতে পারেন, যারা করছেন তাদের সাজা হবে। কিন্তু নির্বাচন কমিশন সেরকম কিছু করছেন বলে আমার জানা নেই, এবং করছেন না বলেই, প্রথমে ঢিল দিয়ে আছেন বলেই তারা এতটা সাহস পাচ্ছে। প্রথম দিন থেকে যদি করতেন, যেদিন মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে বলছেন যে আমি বেঁচে থাকতে এই সংবিধান সংশোধন, তালিকা সংশোধন করতে দেবো না, ওনার বিরুদ্ধে মামলা করা উচিত ছিল, করেননি। যখন বলছেন যে রক্তগঙ্গা বইয়ে দেবো, গাছে বেঁধে রাখবো, জবাই করব, তখন তাদের বিরুদ্ধে মামলা করা উচিত ছিল, করেননি। ওই যে পারুইপুর আর ময়নার ইয়ারও এই আরোদের মধ্যে এফআইআর করতে বলা হয়েছিল, রাজ্য সরকার তো করেনি। কিন্তু যখন কয়েকজন এই আরোর মধ্যে নির্বাচন কমিশন সরাসরি সাসপেন্ড করে দিয়ে রাজ্য সরকার জানালেন, তখন তো এফআইআর হলো। অতএব নির্বাচন কমিশনকেও সিরিয়াস হতে হবে এবং যেটা বলছেন সেটা করে দেখাতে হবে। যদি তারা মুখেই বলেন কিছু না করেন, তাহলে ওনারা মুখে বলবেন আর এরা এদিকে ভোট রিগিং করবেন। এই যে ওয়াই চ্যানেলে বসে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিচ্ছে, সেখানে প্যারা টিচাররা গেছিল, বলা হচ্ছে এটা রাজনীতি করার জায়গা নয়, এখানে আরো গুরুত্বপূর্ণ বিষয় বিক্ষোভ চলছে। হ্যাঁ, ওনারা যে ধর্ণা দিচ্ছেন ওটা রাজনীতি নয়। যখন ধরুন বিজেপির লোকেরা কি সিপিএম মিছিল করে, সেখানে তারা এই যে নির্বাচন কমিশনের মন্দিরে গেলেন, সেখানে কালো পতাকা নিয়ে চলে গেলেন, ওটা রাজনীতি নয়। প্যারা টিচাররা তাদের অস্তিত্ব বাঁচানোর জন্য গিয়েছেন, যে দিদি আমাদের দিকে তাকান বা আমাদের রক্ষা করুন, সেটা রাজনীতি। তো এরকম বিচারিতা যারা করেন এবং এরকম কথা যারা বলেন, সাধারণ ভোটারদের উচিত তাদেরকে ক্ষমতা থেকে দূর করা। তার মানে মমতা ব্যানার্জির কাছে চাকরি হারাদের থেকে এসআইআর এ নাম বাদ যাওয়া, মানে ভুয়ো ভোট, এটাই বেশি গুরুত্বপূর্ণ এখন। অবশ্যই মমতা ব্যানার্জি দেশের মানুষের কি হলো তার কিছু যায় আসে না। মমতা ব্যানার্জি যে এখন ক্ষমতায় আছেন, কি করে ক্ষমতায় টিকে থাকবেন সেটা হচ্ছে তার কাছে গুরুত্বপূর্ণ। তো সেখানে মরা মানুষদের নাম থাকলে পূর্ণা বদমাসে তাদের ভোটগুলো দিয়ে দেবে, অস্তিত্বহীন লোকের নাম থাকলে পূর্ণা বদমাসে সে ভোটগুলো দিয়ে দেবেন, তার পক্ষে যেটা সুবিধাজনক। আপনারা তো দেখেছেন যে একমাত্র ভবানীপুর কেন্দ্রে যেখান থেকে মমতা ব্যানার্জি জিতেছেন, 47,000-এর উপর লোকের নাম বাদ গিয়েছেন। তার মধ্যে প্রায় অর্ধেক লোক যারা মারা গিয়েছেন সেরকম ভোটার। আপনারা বিধান নগরে তো দেখেছেন যে দ্বিজেন মুখোপাধ্যায়ের মতো লোক, নাম করা লোক, 4 বছর আগে মারা গিয়েছেন, তার হয়ে কেউ এসে ভোট দিয়ে যাচ্ছে। তো এই লোকগুলোর হয়ে তো কেউ ভোট দিতেন। তো
তো সেটা যখন বন্ধ হয়ে যাচ্ছে, ওনার ক্ষিপ্ত হওয়ার যথেষ্ট কারণ আছে, ওনার আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে। মহুয়া মৈত্র তিনি বলছেন যে তৃণমূল না করলে নাকি সে বাঙালি নয়, তার বাঙালি হয়ে থাকার অধিকারই নেই, বাংলাকে অসম্মান করছেন। বাংলা পক্ষ যারা বারবার সরব হয়েছে এই বিষয় নিয়ে তারা পুরো চুপ। এখন মানুষ, মানে আমার কিসে সুবিধা হবে, আমি সত্যি কথাটা বললে কে অসন্তুষ্ট হলে আমার অসুবিধা হবে, এইরকম ভাবতে এত নিচে নেমে গিয়েছেন যে তারা সত্যি কথা বলতে পারছেন না। নাহলে এই ভদ্রমহিলা এরকম বলছেন, উনি বাঙালির সংজ্ঞা জানেন? উনি ব্যক্তিগত জীবনে বাঙালি আছেন কি? উনি বলছেন যে তৃণমূল না করলে বাঙালি নয়। তাহলে আমি তো বলবো যে আমাদের রবীন্দ্রনাথকে তৃণমূল করতেন, তখন তো তৃণমূলের জন্মই হয়নি, তাহলে উনি বাঙালি হলেন কি করে? বঙ্কিমচন্দ্রকে তৃণমূল করতেন, তাহলে কি বঙ্কিমচন্দ্র বাঙালি নন? তো এই, তো উনার তো বাঙালি নন তৃণমূল না করলে, এটা বলার মধ্যে উনি যে মহা মূর্খ এটা তিনি প্রমাণ করছেন। তো এখন তারা বলছেন এবং মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন, আপনারাও আমাকে জিজ্ঞেস করছেন আবার বলতে, এ ব্যাপার নিয়ে কোনো মন্তব্য করতে খারাপ লাগছে। যে মহিলার বাঙালির সংজ্ঞা জানা নাই, তিনি কে বাঙালি কে বাঙালি নন এটা বলছেন। তিনি ব্যক্তিগতভাবে বাঙালি কি শুধু তৃণমূল করেন বলে বাঙালি? তাহলে তো রাজীব কুমার বাঙালি, তাহলে তো মেনকা বাঙালি, তাহলে তো ওই যে ইউসুফ পাঠান বাঙালি, তাহলে তো আমাদের যে অভিনেতা যিনি ভোটে দাঁড়িয়েছিলেন বর্ধমান থেকে, শত্রুঘ্ন সিনহা, তিনিও বাঙালি। তার সঙ্গে মানুষের তাই তো, তো তারা কি সত্যি বাঙালি? তাহলে উনি যে কথাটা বলছেন সেটা যে ভুল, এটা তো প্রমাণ করার জন্য খুব অন্য কিছু প্রমাণের দরকার আছে কি? তো উনি যদি নিজে ব্যাখ্যা দেন যে তিনি এইরকম মহা মূর্খের মতো কথা কেন বলছেন, সেটা ওনার পক্ষে বলা সম্ভব, আমার পক্ষে বলা সম্ভব। মমতা ব্যানার্জি ধর্নার মঞ্চ থেকে বলছেন যে আমি আছি বলে আপনারা ভালো আছেন, না হলে একটা সম্প্রদায় তারা একসঙ্গে জোট বেঁধে নামলে আপনারা 1 সেকেন্ডে শেষ হয়ে যাবেন। এটা সাম্প্রদায়িক কথাবার্তা, কোনো একটা সম্প্রদায়ের নামে ভয় দেখানো, আহ, এটার জন্য ওনার বিরুদ্ধে মামলা হওয়া উচিত এবং ওনার সাজা হওয়া উচিত। কোথাও গিয়ে বাংলা কি থ্রেট কালচার আর জিনিসটা উনি বেড়ে যাচ্ছে? একসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীও, সংবিধানের উপর শপথ নিয়ে এরকম কথা উনি বলতে পারেন না, বলা উচিত নয়। থ্রেট কালচারটা তো বেড়ে যাচ্ছে বাংলায়। না, উনি ভয় দেখিয়ে মানুষকে তাকে ভোট দিতে বাধ্য করতে চাইছেন। কিন্তু মানুষ ভয় পেয়ে কতদিন এভাবে বাংলাকে, বাংলায় ওনাকে আসলে রাখবেন? আমাদের খুব আহ, কম মানুষ সচেতন এবং সম্মানবোধ সম্পন্ন। অনেক মানুষই লেখাপড়া ভালোভাবে শেখেননি, সচেতন নন। তারা কিছু অন্যায় মনে করলেও তার প্রতিবাদ করতে পারেন না। এই রাজনৈতিক দলের নেতারা সেই সুযোগটা নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে মমতা ব্যানার্জির আশীর্বাদ না থাকলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোনোদিন শুভেন্দু অধিকারী নাকি হতেই পারতো না। দেখুন, কল্যাণ ব্যানার্জির সম্পর্কে অধীর চৌধুরী একটা মন্তব্য করেছিলেন যে তিনি মমতা ব্যানার্জির পায়ের তলায় বসে রাজনীতি করেন। তো তিনি এমন কিছু কথা বলতে চান যাতে মমতা ব্যানার্জি সন্তুষ্ট হন এবং তাকে কোনো মন্ত্রী বা এরকম কোনো গুরুত্বপূর্ণ পদে রাখেন, যে তিনি পার্লামেন্টে যে পদে ছিলেন সেখান থেকে তিনি সরে গিয়েছেন। অতএব তাকে আপনাদের ক্ষমা করে দেওয়া উচিত। তিনি একটা পদের লোভে এগুলো বলছেন, কোথাও টিকে থাকার জন্য, মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য বলছে। দুদিন আগে রাষ্ট্রপতি এসেছিলেন রাজ্যে, সেখানে দেখা হলো চূড়ান্ত অব্যবস্থা। মানে তিনি এসে তিনি নিজেও রাজ্য সরকারের যে ভূমিকা তাতে অসন্তোষ প্রকাশ করেছেন, কিন্তু আক্ষেপের সুরে বলেছেন কোথাও গিয়ে হয়তো মমতা ব্যানার্জির ওনার উপর রাগ হয়েছে, উনি তো আমার ছোট বোনের মতো। আর আমি যতদূর জানি মমতা ব্যানার্জির বয়স দ্রৌপদী মুর্মুর থেকে বেশি। অতএব বোন হবে না, দিদি হতে পারে, আমি যদি ভুল না জানি। তবে বোন এবং দিদির সম্পর্ক যাই থাক,
রাষ্ট্রপতি আসলে রাজ্যের রাজ্যপাল, মু- মুখ্যমন্ত্রী, এবং তিনি না যেতে পারলে কোনো একজন বরিষ্ঠ মন্ত্রী, চিফ সেক্রেটারি, ডিজিপি, তাদের গিয়ে রিসিভ করার কথা এবং তাকে সি অফ করার কথা। এটা না হওয়াটা সত্যিই কাম্য নয়। মানে এটা তো রাষ্ট্রপতির কাছে অপমানের। রাষ্ট্রপতির এটা খারাপ লাগতেই পারে যে যিনি একটা যে পদে আছেন, সে পদের যে পাওনা সেটা যদি তাকে না দেওয়া হয় তাহলে তো খারাপ লাগতেই পারে। ধরুন, যদি আমি খুব ছোট উদাহরণ দিচ্ছি, যে একজন হেডমাস্টার মশাই একটা ক্লাসে ঢুকছে, তখন যদি ছেলেমেয়েরা উঠে না দাঁড়ায় বা তাকে গ্রিট না করে, তাহলে তো তারও তো খারাপ লাগবে, তো রাষ্ট্রপতি লাগতেই পারে। কিছুদিন আগে রাজ্যপাল পদত্যাগ করেছেন, তৃণমূলের তরফ থেকে একাধিক মন্তব্য আসছে যে কোথাও গিয়ে কেন্দ্রীয় সরকার থেকে তাকে চাপ দেওয়া হচ্ছিল। কুণাল বাবু একটি ফটো পোস্ট করেছেন, ওনার সাথে লেখা অভিমানে রাজ্যপাল রাজভবনে আসতে পারেননি। কোথাও গিয়ে কি রাজ্যপাল এবার দেখুন, তৃণমূলের ক্যান্ডিডেট কুণাল হচ্ছে? ঘোষ যেসব কথা বলেন, সে নিয়ে আমার মন্তব্য করতে মন চায় না। মানে কুণাল ঘোষের অতীত আপনারা জানেন, তার ইতিহাস আপনারা জানেন, তো তিনি যে কোনো মন্তব্য করতে পারেন। এখন রাজ্যপাল পদত্যাগ করেছেন, তো- এবং সেই পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন, তারপর তার কোনো ব্যাপার থাকে না, তিনি প্রাক্তন রাজ্যপাল। এখন উনি কি কারণে পদত্যাগ করেছেন বলেননি তো এখন। অতএব কুণাল ঘোষও সেটা বলতে পারে না, আমি আপনিও বলতে পারি না। আর যখন তার রাজ্যপালের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন, তখন অন্য একজনকে তো রাষ্ট্রপতি রাজ্যপাল করবেনই, করেছেন। তো এইটা নিয়ে তো আমি, যে রাজ্যের শাসক দলের লোকরা যেসব কথা বলছেন, কেন বলছেন তারাই বলতে পারে। না, কোনোভাবে কি রাজ্যপাল তৃণমূলের ক্যান্ডিডেট হতে পারে এবারের বিধানসভা ভোটে? দেখুন, তৃণমূলের পক্ষে তাকে রা- প্রার্থী করার অসুবিধা আছে, রাজ্যপাল হতে চাইবেন কিনা আমি জানি না, কিন্তু তৃণমূলের পক্ষে অসুবিধা আছে, কারণ জানেন, অন্য কারণ ছাড়াও কেরালা থেকে এক মহিলাকে এনে তার সঙ্গে রাজ্যপালের অবৈধ সম্পর্কের কথা তৃণমূল প্রচার করেছে, অন্যরা নয়। আবার এই রাজভবনের এক মহিলা কর্মচারীকে দিয়ে অভিযোগ করিয়েছে এবং তার হয়ে শাসক দলের লোকেরা বিভিন্ন প্রচার করেছে। তো সেরকম একজন লোককে প্রার্থী করলে তো বিরোধীরা এই কথাগুলো তুলবে না, এটা তো হয় না। তো তুললে তাদের পক্ষে তো এটা খুব সুখদায়ক হবে না, তো তারা তাকে প্রার্থী করতে যাবেন কেন? আর নতুন রাজ্যপাল নিয়োগ হয়েছেন আর.এন. রবি। তিনি অজিত দোভালের ডেপুটি ছিলেন, আইবির অফিসার ছিলেন। মানে এর পিছনে কি কোনো বিশেষ কারণ রয়েছে যে ওনাকেই রাজ্যপাল হিসেবে আনা হচ্ছে রাজ্যে? দেখুন, যদি সিকিউরিটি অ্যাডভাইসের সঙ্গে কাজ করেন বা তিনি আইবিতে কাজ করেন, তাকে রাজ্যপাল করা যাবে না এরকম তো কোনো নেই। যেমন এরকম নিয়ম কোথাও আছে, যেমন পাবলিক সার্ভিস জন্য কেউ যদি কাজ করেন চেয়ারম্যান কি মেম্বার হিসেবে, তিনি অন্য কোনো পদে কাজ করতে পারেন, এটা কিন্তু সংবিধানে বলা আছে, সেখানে করা যাবে না। তা আমাদের রাজ্যে সেরকম করা হয়েছে, উদাহরণ আমি দিতে পারি, কিন্তু এক্ষেত্রে তো এরকম কোনো কথা বলা নেই, অতএব তাকে নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে না। এরকম কথা বলা নেই যে এই কাজ করলে তাকে রাজ্যপাল করা যাবে না। সংবিধানে বলা আছে তাকে 35 বছর বয়স্ক হতে হবে, নাগরিক হতে হবে। তো তিনি তো অবশ্যই, যেহেতু রিটায়ার্ড আইপিএস অফিসার, আইএএস আইপিএস এই দুটো সার্ভিস নাগরিক না হলে কেউ নিযুক্ত হয় না, তাহলে তিনি নাগরিক আছে, 35 বছর বয়স হয়েছে, তো করাই যেতে পারে। না, শাসক দল থেকে বলা হচ্ছে যে আর.এন. রবি শুধু বিজেপির হয়ে কাজ করে, তিনি বিজেপির প্যারেড করা ক্যাডার, এই মন্তব্যটাও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, যে আমাদের এই রাজ্য থেকে একজন আইপিএস অফিসার রিটায়ার করলেন, তাকে রাজ্যসভায় পাঠানো হলো, তিনি কোন পার্টির প্যারেড করা ক্যাডার? তো তারা যদি প্যারেড করা ক্যাডার রাখতে পারেন, তো অন্য পার্টি রাখলে ওনাদের আপত্তি কেন হচ্ছে? নিজেরা যদি না করতেন তাহলে অন্যদের বলতেন ঠিক আছে। এই যে রাজীব কুমার, যারা, যে শাসক দল খালি বাঙালি অস্মিতার কথা বলে, সেখানে গিয়ে দেখা যাচ্ছে রাজ্যসভার প্রার্থী বেশিরভাগটাই একজন বাদে বাকি সব বাইরে থেকে। দেখুন, সেটার কারণ হচ্ছে
যে বাংলা বা বাঙালির কথা তিনি তখনই বলেন ভোটে যখন সুবিধা হবে মনে করেন, আর ভোটে যখন প্রার্থী করেন তখন তাতে ওনার কাকে করলে সুবিধা হবে ভাবেন তাকেই করে। এখানে কোনো নীতির ব্যাপার নেই। কিন্তু এই রাজীব কুমার হঠাৎ করে কেন? ডিজিপি ছিলেন, মানে সারদা কাণ্ডে তাকে সাহায্য করেছেন, আইপ্যাক মামলায় সাহায্য করেন, সেই কারণে কি পুরস্কার সেটা রাজীব কুমার? আচ্ছা, রাজীব কুমার যে সারদা কাণ্ডে সাহায্যের কথা বলছেন, কি করে সাহায্য করেছে? যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে লাল ডায়েরির কথা শোনা যায়, আরো অনেক প্রমাণ ছিল, সেই প্রমাণগুলো সরিয়েছেন। আপনি কি ভাবছেন যে রাজীব কুমার এতই বোকা যে প্রমাণগুলো ধ্বংস করে দিয়েছেন? রেখেছেন তো কোথাও। এখন যদি রাজীব কুমারকে গুড়ি মারে না রাখা হয়, তাহলে ওই প্রমাণগুলো যদি উনি বের করে দেন, অন্য পার্টির সঙ্গে যদি উনি সখ্যতায়, ধরুন যে বিজেপি থেকে ওনাকে প্রার্থী করা হলো, কি বিজেপি থেকে ওনাকে রাজ্যসভায় পাঠানো হলো, বিজেপি নেতাদের সঙ্গে কথা হওয়ার পর উনি এই প্রমাণগুলো বের করে দিলেন, তাহলে মমতা কি হবে? তাহলে কেন তাকে রাজ্যসভায় প্রার্থী করাচ্ছে আপনাদের? না বোঝার এত কারণ হচ্ছে কেন? আমার কাছে তো এটা খুব পরিষ্কার যে তাকে সন্তুষ্ট রাখতে হবে। মমতা ব্যানার্জির স্বার্থে তাকে রাজ্যসভায় পাঠিয়েছেন, রাজীব কুমার স্বার্থে নয়। মানে মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন কোথাও গিয়ে? হ্যাঁ, যে আমি তো বললাম যে উনি রিটায়ার করে গেলেন, এমনি থেকে গেলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ধরুন যে আমাদের কিছু আইপিএস অফিসার তো বিজেপিতে যোগ দিয়েছেন, একাধিক আমি উদাহরণ দিতে পারি, আইএস অফিসার, আইপিএস অফিসার, ও সিপিএমও যোগ দিয়েছেন, এরকম উদাহরণ আমার কাছে আছে। তিনি যদি এরকম কোনো পার্টিতে যোগ দেন, তিনি যখন চাকরি করতে করতেই রাজনীতি করেছেন, তখন চাকরি ছাড়ার পর রাজনীতি না করার কোনো কারণ নেই। এবং তাহলে যে প্রমাণগুলো আছে সেটা যদি বিরোধী কোনো দলের হাতে চলে যায়, তাহলে অসুবিধাটা কার হবে? মমতা ব্যানার্জির হবে। তো সেই মমতা ব্যানার্জি যাতে অসুবিধা না হয় সেই জন্য তিনি রাজ্যসভায় পাঠিয়েছেন। আপনি দেখুন যে মমতা ব্যানার্জি যাদেরকে চিফ সেক্রেটারি করেন বা ডিজি করেন বা সিপি করেন, তাদেরকে রিটায়ার হতে দেন না, কারণ তাদেরকে দিয়ে এত বেআইনি কাজ করান যে অন্য কোথায় চলে গেলেই তারা সব ফাঁস করে দিবে বলে তাদেরকে আবার কোনো না কোনো পদ তৈরি করে নিজের কাছে। অসংখ্য ধন্যবাদ স্যার।